সো ইউ হ্যাভ টু নো দ্য হিউম্যান বিং, ট্রাই অ্যান্ড ফাইন্ড আউট, বিকজ সেটা তো আমরা এমনিতেও করাই, ট্রাই টু ফাইন্ড ইয়োর সেলফ। তুমি কি নিজে সেটা তুমি আগে বোঝো, তুমি যদি বোঝো দেন ইউ ক্যান, হ্যাঁ অ্যাকচুয়ালি জানো, কারণ তাহলে ইউ ক্যান টেক দ্য রেসপন্সিবিলিটি অফ অ্যানাদার ক্যারেক্টার। তুমি যদি নিজেকেই না জানো, তুমি কিভাবে তাকে গ্রহণ করবে সেটাই যদি না জানো, ইট উইল বি ওপর দিয়ে কতগুলো জিনিস যেটাকে অ্যাক্টিং বলে না। আর এটাও বলে দিই ওদেরকে, ভয় দেখাই যে তুমি খুব অ্যাক্টিং শিখে টিকে গেলে অ্যাক্টিং করছো, যে মোমেন্ট অডিয়েন্স বুঝবে তুমি অ্যাক্টিং করছো, ইউর রং। খুব শিখলে অ্যাক্টিংও করলে কিন্তু ইউর রং, বিকজ অ্যাক্টিং ইজ নট সামথিং দ্যাট ইউ ডু ফ্রম টপ, একেবারেই না। ইট হ্যাজ টু কাম ফ্রম ইনসাইড। কিছু কিছু ছেলে মেয়েরা তাড়াতাড়ি করতে পারে, কিছু কিছু ছেলে মেয়ের দেরি লাগে, কিন্তু দ্যাট ইজ হিউম্যান বিং। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য হিউম্যান স্পিরিট। এইটা আমার নিজস্ব ধারণা, এত বছর কাজ করে এতগুলো ছেলে মেয়ের সঙ্গে, তাছাড়া আমার ক্লাসেসগুলো আর আমার দলে যারা আসে তাদেরকে দিয়েও তো ওয়ার্কশপ করাই, সো দ্যাট ইউ নো একটা প্যারিটি আসে। এক একজন এক এক জায়গা থেকে আসে, এক একজনের একটা ব্যাকগ্রাউন্ড, একজন হয়তো একদম অন্য রকমের একটা অন্য ধরনের তাদের অভিনয় শৈলী, আবার অনেকের কোনো ধারণাই নেই। তো এদেরকে এক জায়গায় আনবার জন্য অনেক সময় আমি ওয়ার্কশপটা করি। আরেকটা বলে দিই, জেনারেল ওয়ার্কশপ অ্যান্ড অ্যাক্টিং ফিল্ম ওয়ার্কশপে একটা ডিফারেন্স আছে, কারণ ফিল্ম ওয়ার্কশপে দ্য স্ক্রিপ্ট ইজ অলরেডি মেড, so you have to go towards the script, and also you have to understand the director's vision. তোর ভিশন আমার ভিশন হয়তো এক হবে না, নাও হতে পারে, যেটা হয় we discuss a lot. So সেই রকম ভাবে এদেরকে তৈরি করা। তৈরি করা কি করে বলতে গেলে যে অনেকক্ষণ ধরে কথা বলতে হয়, সেটা তো দরকার নেই। নমস্কার, শুরু করছি আমাদের আজকের এপিসোড মুখে মুখে পডকাস্টে। আমার সঙ্গে যিনি আছেন তিনি একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, তিনি অ্যাক্টিং ওয়ার্কশপের একজন মাস্টার ক্লাস নেওয়ার ব্যক্তি, পাশাপাশি অনেক অভিনেতা অভিনেত্রী যাদেরকে আপনারা দেখেন আজকে স্ক্রিনে নাটকে, তাদের মেন্টার, এবং সেই সঙ্গে প্রচুর সিনেমায় তিনি অভিনয়ের ওয়ার্কশপ করিয়ে অনেক ছবি উতরে দিয়েছেন অভিনেতাদের জন্য। আমার ছবিতেও করেছেন। ওয়েলকাম। এখানে আসার জন্য সোহাগ সেনকে বলেছিলাম এবং সোহাগ সেন আজকে এসেছেন। অনেক ধন্যবাদ সোহাগদি এখানে আসার জন্য। থ্যাংক ইউ। আড্ডা মারা সেশন শুরু করার আগে আপনাদের বলে রাখি যে আমাদের এই এপিসোডের কো স্পন্সর কনকাঞ্জলি গোল্ড মার্ট। কনকাঞ্জলি গোল্ড মার্টের যাবতীয় লিঙ্ক আপনারা নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পাশাপাশি জানিয়ে রাখি, কনকাঞ্জলি গোল্ড মার্ট ন্যায্য দামে সোনা এবং প্রেশাস মেটাল কেনার কোম্পানি। আপনাদের কোনো কিছু বিক্রি করার থাকলে এদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। সোহাগদি, যে জিনিসটা নিয়ে আমি প্রশ্ন করতে চাই প্রথমত, সেটা হচ্ছে স্টেজ। ধরো স্টেজে আমি তোমার যখন নাটক দেখি, স্টেজের একটা পুরো ব্যবহার সিনেমার ক্ষেত্রে তো অনেক সময় তার থেকে অনেকটা আলাদা হয়। তা তুমি যখন ওয়ার্কশপ করাও ফর সিনেমা, তখন এই দুটোর মধ্যে কিভাবে পার্থক্য করো বা আদৌ করো কিনা? না, এটা তো তুই বললি স্পেস স্টেজ নিয়ে, এখন দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। দ্যাট ইজ ওয়েন ইউ গো অন স্টেজ, তখন তোমাকে কিভাবে প্রপার্টি, কিভাবে সেট ইউজ করতে হবে, এবং এমনভাবে ইউজ করতে হবে যে সেটা বিশ্বাসযোগ্য হলে তোমার অডিয়েন্স সেটাকে বিশ্বাস করবেন। ক্যামেরার কিন্তু এটা অনেক ইন্টিমেট, অনেক বেশি ইন্টিমেট। সো সেটা যে সবসময় প্রয়োজন হয় তা না। টেকনিক্যালি অভিনয় কিন্তু খুব পার্থক্য নেই, একটাই হচ্ছে মাপের একটা পার্থক্য। আমি তোকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। ধর আমি স্টেজে আছি, স্টেজে আমি এরমভাবে কারোর সঙ্গে কথা বলছি, তারপরে আমি ওর সঙ্গে কথা বলবো, আমার মাথাটা এতটুকু ঘোরাতেই হবে। কিন্তু আমি যদি সিনেমা করি, এইভাবে আমি ওর দিকে এইভাবেও তাকাতে পারি, ওই একটা মাপ। আর সবই যেরকম ক্যামেরা তো খুব কাছে এসে যায় অনেক সময়, তখন যে ইন্টেন্সিটিটা লাগে, সেই ইন্টেন্সিটি আবার যখন মিড লং শর্ট অ্যান্ড
তাতে লাগে না, তাতে বেশি লাগে। বেশি লাগে। এই কয়েকটা জিনিস এগুলো মনে রাখতে হয়। কিন্তু স্টেজে যেটা হচ্ছে, তুমি ফ্রন্ট রোর কাছেও যা, লাস্ট রোর কাছেও তা, অতএব তোমাকে পুরোটা টানতে হবে, পুরোটা। আর আরেকটা হচ্ছে যে এখানে সিগনিফিকেন্টটা হচ্ছে এখানে না কখনো এটা পাল্টায় না, সাইজ পাল্টায় না, কিন্তু ক্যামেরাতে পাল্টায়। এই কয়েকটা জিনিসের টেকনিক্যালিটিস, এইগুলো মোটামুটি সরগর হয়ে গেলে, কারণ দেখ না বেশিরভাগ কত অ্যাক্টর বিদেশে এদেশে স্টেজ থেকে তো এসছেন। স্টেজের একটা বেসিক ডিসিপ্লিন খুব হয়, ওই ডিসিপ্লিনটা না থাকলে তুমি ওইটুকু জায়গার মধ্যে কিছু করতে পারো। আর তাছাড়া আরও একটা জিনিস শেখায়, দ্যাট your time is not only your time is basically everybody's time. তো এইসব কতগুলো মেন্টাল ডিসিপ্লিন থাকলে তারপরে it becomes easier to act. বেসিক্যালি আমি যদি টেকনিক্যাল টার্মে বলি, সেটা হচ্ছে আমরা খালি চোখে দেখছি, আমি বেসিক্যালি দেখছি হচ্ছে 50 লেন্সে। এবার আমি যখন ওয়াইডে যাচ্ছি 35 লেন্স, সেটা আমি কত দূরে আছি তার উপর নির্ভর করবে, সেটা কোন সাইজ দেখাবে। মানে তুমি যেটা বলছো সেটা হচ্ছে যত আমার ক্লোজে আমি একজনকে শুট করছি, তখন তার অভিব্যক্তিগুলো একটু কমাতে লাগে, আর মুভমেন্ট অলসো। এবং যখন আমি দূরে চলে যাচ্ছি, আমার লেন্সটা যখন দূরে, ক্যামেরা যখন দূরে, তখন তাকে একটু বাড়িয়ে দিতে হয় সামঞ্জস্য রাখতে। এটাই হচ্ছে তোমার বেসিক ডিফারেন্স। তোমার সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে 1999 সালে, যখন আমি এক যে আছে কন্যা ছবিটা করব বলে ডিসাইড করে ফেলেছি। সেই সময় রিনাদির মাধ্যমে তোমার সঙ্গে আমার যোগাযোগ হয়। রিনাদি মানে অপর্ণা সেন। কারণ আমি এই কারণে রিনাদি অপর্ণা সেন বললাম, তার কারণ হচ্ছে অঞ্জন দত্তর সাথে যখন আমার প্রথম আলাপ হয়েছে, কথা বলেছিলাম, তখন আমাকে বলেছি রিনাদির মেয়েকে একবার দেখতে পারো। সিনেমায় যে প্রত্যেককে ডাক নামে ডাকে, এটা আমি জানতাম না। তখন খুব অবাক হয়ে জিজ্ঞেস করছিলাম রিনাদি কে। রিনাদি আমাকে বলেছিলেন যে একদম নতুন মেয়েকে নিয়ে কাজ করছিস, ওকে দিয়ে একটা ওয়ার্কশপ করিয়ে নে। তো এই সময় আমি সোহাগদির অ্যাপ্রোচটা দেখেছিলাম, যে কিভাবে একটা নতুন অ্যাক্টরকে তৈরি করা হয়। এই গল্পগুলো একটু তোমার মুখে তুমি বলো, যে তুমি কঙ্কনাকে কিভাবে তৈরি করলে। কঙ্কনার এটা কিন্তু ফার্স্ট ছবি না, ফার্স্ট অ্যাডাল্ট মুভি। তখন তো ছোট ছিল, কয়েকটা ছবি করেছিল। আমোদিনীকে তার আগে রিনার যে ছবিগুলো করতো, তাতে একবার রিনার ছেলে না মেয়ে সেজেছিল, সো ওইগুলো করেছিল, সেগুলো ফর ফান, হি ডিড ফর ফান। এখানে মজাটা হলো যে ওর প্রথম কথা যেটা ছিল, তো তখন ওর কিন্তু ধারণা ছিল শি উইল নট বিকাম অ্যান অ্যাক্টর, শি ওয়ান্টেড টু বি আ জার্নালিস্ট আই থিঙ্ক। তো তার জন্য ওর খুব ইচ্ছে ছিল না। প্রথম কথা, সেই ইচ্ছে উদ্রেক করাটাই কিছুদিন গেল, কিন্তু তারপরে শি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল এবং গ্রাস্প করে ভীষণ তাড়াতাড়ি। যখন বুঝলো এটা করতেই হবে, তখন ও গ্রাস্প করতে পেরেছিল খুব ভালোভাবে। আমার একটা জিনিস মনে আছে, শি হ্যাড টু হ্যান্ডেল হোয়াইট র্যাটস। তো সেইটা আমি হোয়াইট র্যাটটা ধরে ওকে দিচ্ছিলাম, কিন্তু সেটা কিন্তু শি হ্যাড সাম প্রবলেম, করতে পারেনি। তার জন্য আই এম নট সেইং দ্যাট সবাই সব কিছু করতে পারে, দ্যাট ডাজ নট মিন দ্যাট শি অর শি ইজ আ ব্যাড অ্যাক্টর, দ্যাট ডাজ নট মিন অ্যাট অল। এবং এক একজন অ্যাক্টর এক এক রকমভাবে গ্রহণ করে, সেইটা কিন্তু যে ওয়ার্কশপ করাচ্ছেন বা মেন্টর, তাকে সেটা বুঝে নিতে হয় যে একে এই দিয়ে এটা করাতে পারি, কি করে সে এটা করতে পারে সেটা আমাকে ভাবতে হবে। কারণ আমি বলছি, রিনার মিস্টার মিসেস আয়ার এ একটা দৃশ্য ছিল যে ওরা বোধহয় ক্যামেরা দিয়ে দেখছে ও সামথিং, নাকি আই ফরগেট, ক্যামেরা দিয়ে দেখছে, হঠাৎ ক্যামেরার মধ্যে দেখে একজন আরেকজনের গলা কাটছে, এবং ওর কি হয়, বললো ওটা আমি কী করে করবো। আমি বললাম তুই কোনো কিছু ভয় পাস? তো অদ্ভুতভাবে বললো হ্যাঁ, বমি করতে ভয় পাই। আমি কীরকম ভয়? বললে সাংঘাতিক ভয় লাগে। আমি বললাম ইউ হ্যাভ টু থিঙ্ক অফ দ্যাট, কারণ মোস্ট of us don't have that experience of watching somebody slitting somebody else's throat. আর ওটা তো দেখতেও পাচ্ছে না, ওটা তো পুরোটাই তো অ্যাক্টিং করছে। আমি যখন একটা ওই ওয়ার্কশপে ক্লাস নিই, জেনারেল ওয়ার্কশপ, নট গোয়িং টুয়ার্ডস দ্য স্ক্রিপ্ট, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু।
তো তখন এটা না অঙ্কের ক্লাস না, মানে 2+2 ওর কাছে 4, ওর কাছে 4, ওর কাছে 4। একটা ইমোশন, সেটা সবার কাছে কিন্তু একরকম ভাবে কিন্তু সবাই এটা করতে পারে না। সেই ইমোশনটাই আনবে, কিন্তু সেই ইমোশনটা আনতে গেলে ওর ভেতরে যে কলকবজাগুলো কাজ করছে, দ্যাট মাইট বি ডিফারেন্ট। সো ইউ হ্যাভ টু নো দ্য হিউম্যান বিং, ট্রাই অ্যান্ড ফাইন্ড আউট, বিকজ সেটা তো আমরা এমনিতেও করাই, ট্রাই টু ফাইন্ড ইয়োর সেলফ। তুমি কি নিজে, সেটা তুমি আগে বোঝো। তুমি যদি বোঝো, দেন ইউ ক্যান, মতো বলছো আত্মানাম জানো, মানে হ্যাঁ অ্যাকচুয়ালি জানো, কারণ তাহলে ইউ ক্যান টেক দ্য রেসপন্সিবিলিটি অফ অ্যানাদার ক্যারেক্টার। তুমি যদি নিজেকেই না জানো, তুমি কিভাবে তাকে গ্রহণ করবে সেটাই যদি না জানো, ইট উইল বি ওপর দিয়ে কতগুলো জিনিস যেটাকে অ্যাক্টিং বলে না। আর এটাও বলে দিই ওদেরকে, ভয় দেখাই যে তুমি খুব অ্যাক্টিং শিখে টিকে গেলে অ্যাক্টিং করছো, যে মোমেন্ট অডিয়েন্স বুঝবে তুমি অ্যাক্টিং করছো, ইউর রং। খুব শিখলে অ্যাক্টিংও করলে কিন্তু ইউর রং, বিকজ অ্যাক্টিং ইজ নট সামথিং দ্যাট ইউ ডু ফ্রম টপ, একেবারেই না। ইট হ্যাজ টু কাম ফ্রম ইনসাইড। কিছু কিছু ছেলে মেয়েরা তাড়াতাড়ি করতে পারে, কিছু কিছু ছেলে মেয়ের দেরি লাগে, কিন্তু দ্যাট ইজ হিউম্যান বিং। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য হিউম্যান স্পিরিট। এইটা আমার নিজস্ব ধারণা, এত বছর কাজ করে এতগুলো ছেলে মেয়ের সঙ্গে, তাছাড়া আমার ক্লাসেসগুলো আর আমার দলে যারা আসে তাদেরকে দিয়েও তো ওয়ার্কশপ করাই, সো দ্যাট একটা প্যারিটি আসে। এক একজন এক এক জায়গা থেকে আসে, এক একজনের একটা ব্যাকগ্রাউন্ড, একজন হয়তো একদম অন্য রকমের একটা অন্য ধরনের তাদের অভিনয় শৈলী, আবার অনেকের কোনো ধারণাই নেই। তো এদেরকে এক জায়গায় আনবার জন্য অনেক সময় আমি ওয়ার্কশপটা করি। আরেকটা বলে দিই, জেনারেল ওয়ার্কশপ অ্যান্ড অ্যাক্টিং, ফিল্ম ওয়ার্কশপে একটা ডিফারেন্স আছে, কারণ ফিল্ম ওয়ার্কশপে দ্য স্ক্রিপ্ট ইজ অলরেডি মেড, so you have to go towards the script, and also you have to understand the director's vision. তোর ভিশন আমার ভিশন হয়তো এক হবে না, নাও হতে পারে, যেটা হয় we discuss a lot. So সেই রকম ভাবে এদেরকে তৈরি করা, তৈরি করা কি করে বলতে গেলে যে অনেকক্ষণ ধরে কথা বলতে হয়, সেটা তো দরকার নেই। আমি তো তোমাকে যখনই আমার দেখতাম যে নতুন অ্যাক্টরকে নিয়ে কাজ করতে হবে, আমি সবসময় একদম সোহাগদির শরণাপন্ন হতাম। তোমার সাথে আমার নীল নির্জনে যে কারণে, এবং আবার হঠাৎ নীরার জন্য যে কারণে, এইটা যে তোমার হয়েছিল, এবং স্বপ্নের ফেরিওয়ালাও করার জন্য কথা হয়েছিল, কিন্তু তখন তোমার অন্য একটা ছবির সঙ্গে ক্ল্যাশ করেছিল, যে কারণে ওই স্বপ্নের ফেরিওয়ালার সময়টা হয়নি। এই যে জায়গাটা, যে তুমি একদম নতুনদের একদম কাঁচা অবস্থায় যে তুমি ডিল করো, ধরো রাইমা যখন কাজ করছে নীল নির্জনেতে, রাইমা তো তার আগে ওই একটা হিন্দি ছবির অভিজ্ঞতা, এবং সেইটা তুমি কমপ্লিটলি ডিল করলে রাইমাকে, কিছুটা মৌকে, এই যে এই যে জিনিসটা, জুনকে কিছুটা, এই যে পুরো ব্যাপারটা যে ঘটলো, এইটা বিশেষ করে যারা নতুন তাদের ক্ষেত্রে তুমি এইটা কিভাবে হ্যান্ডেল করো আর কি, নতুনদের ক্ষেত্রে বিক্রমকে হঠাৎ নীরার জন্য? প্রথম কথা, তুই যেটা আগে বলেছিলি, আমি স্ক্রিপ্টের বাইরে চলে যাই। যারা নতুন তারা যদি প্রথম থেকে স্ক্রিপ্টে ঢোকে, তাহলে দে উইল বি ডুইং আ গুড ক্যারিকেচার, নট বিকাম। তার জন্যে নানান ধরনের এক্সারসাইজেস আছে, ডিপেন্ডস সে অতটা গ্রহণ করবে। আমি যদি এখন তাকে বলি তুমি এখান থেকে 100 মিটার দৌড়ো, কিছু লোক পারতে পারে, কিছু লোক তো পারবে না। তো সেটাই ইউ হ্যাভ টু, এইটাই আমার সবচেয়ে ভালো লাগে ইন দিস প্রসেস, ইজ ইউ ট্রাই টু ব্রিং দ্যাট পারসন আউট, এবং তাকে তারপরে বোঝানো। তারপরে আমি বলি, আমার একটা আছে যে তুমি যে কোনো প্রশ্ন করতে পারো, কোনো প্রশ্নই সিলি না। অনেকে এটা ভেবে করে উঠতে পারে না, নাথিং ইজ সিলি। এটা যদি মাথায় এসে থাকে, আস্ক, তার একটা আনসার থাকবেই। সো বিক্রম বিং অ্যান ইভলভড পারসন, তখন বিক্রমের সঙ্গে বন্ধুত্ব করতে ছিল। ট্রাস্ট করলে কি হয়, তারপরে আমি যেগুলো বলছি সেগুলো নেবার মতো তার ক্ষমতাও হয়, বোঝানো যে এই চরিত্রটা কেন এরম করছে, তোর কি মনে হয় যে কেন এরম করছে। আর আরেকটা জিনিস, একটা চরিত্র যদি তুমি পাও, তার ধরো 32 বছর বয়স, আরে বাবা, সে তো 32 বছর বয়সে ভুঁইফোন না,
তার তো আরো 31 বছর আছে। সেই 31 বছরে হোয়াট হ্যাভ ইউ গন থ্রু টু বিকাম আ পার্সন লাইক দিস হেল্পস আ লট। অনেককে খুব হেল্প, স্পেশালি যারা নতুন তাদেরকে খুব হেল্প করে এইভাবেই। আর এক একজনকে এক এক রকম ভাবে, আমি বলতে পারবো না যে এটাই সবাই পারবে। প্রথম যে ছবিটা রিনার সঙ্গে করলাম, যুগান্ততে ছিল রূপা, অঞ্জন। অঞ্জন বলতে মানে ভীষণভাবে ওয়ার্কশপটা, তখন তো কত দিন ধরে করা হতো। রূপা হ্যাড নো ক্লু হোয়াট ওয়ার্কশপ ইজ। সো রূপা যখন এলো, আমি যেরকমভাবে বলি যে এটা স্ক্রিপ্টটা বাদ দাও, এবার ভাবো। দেখলাম রূপা মানে ভীষণ ইনসিকিওর ফিল করতে শুরু করলো। আমি ইমিডিয়েটলি ওয়েন্ট টু দ্য স্ক্রিপ্ট, কারণ ও যদি ইনসিকিওর ফিল করে, তারপরে স্ক্রিপ্টের মধ্যে ঢুকে কয়েকদিন ধরে আমাদের তিনজনকে চিনে, মানে ও তো তখন অঞ্জনকেও চিনতো না, আমাকে তো জেনারেলি আমার সম্পর্কে একটা ধারণা আছে ন্যাশনালি যে আমি ভীষণ রাগী। তো সেটা তার জন্যে আমাকে একজন একবার বলেছিলেন, আমি জানেন তো আমি আপনাকে খুব ভয় পাই। আমরা ডোন্ট ওয়ারি, ইটস আ ন্যাশনাল পাস টাইম। সবাই আমিও বহু লোকের কাছে, সোহাগদি রাগী তো ভীষণ, ওর সাথে কথা বলবো, মানে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, যার জন্য আমি প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট ক্লাস হচ্ছে আইস ব্রেকিং ক্লাস আমি করি, কারণ আমি জানি যে আমাকে ভয় পাবে, সে আমি চুপ করে থাকি বা কথা বলি। তো যদি ভয়েই পায়, তাহলে আমি যেগুলো বলছি সেগুলো তো অর্ধেক ঢুকছে বা ঢুকছেই না, মানে ভয় ভয়ে যদি তাকিয়ে থাকে আমি কি বলছি। তো প্রথম ক্লাসটা সবসময় আইস ব্রেকিং হয়, বিকাম কোয়াইট ক্লোজ অ্যান্ড দেন উই স্টার্ট। তো সেটা রূপার ক্ষেত্রে দেখেছিলাম। তারপরে রূপা ইউজ টু এনজয় টোটালি, মানে ওদের মধ্যে যে বন্ধুত্বটা হলো, তারপরে একটা মহিলাদের মাতৃস্নেহ থাকে ইভেন ফর দ্য হাজবেন্ড। উই ওয়ার্কড অন অল দোজ থিংস করতে করতে তারপরে মানে ইট বিকেম, মানে একটা ওদের রোম্যান্টিক সিন ছিল, মানে একটু জড়াজড়ি করা। তার বেশি আর কি করা যায়, আমাদের সেন্সর বোর্ড তো অ্যালাউ করে না। হ্যাঁ, না করে তো নাই। তো তাতে বিকজ উই ডিড অল দিস, এতগুলো সব মানে ব্যাক স্টোরি বানিয়ে তারপরে চলা, ওর একটা মানে শি হারসেলফ ওয়াজ অ্যান এক্সিকিউটিভ অর সামথিং। তো তার একটা অ্যাড প্রফেশন, তার একটা পার্সোনালিটি আছে, সে কেন এটাতে এলো, হোয়াট ডিড ওকে কি মানে স্পার করেছিল যে এটার মধ্যে আসতে হবে, এইসব বলে তার নিজস্ব একটা চরিত্র তৈরি করে দেওয়া হলো। এবং অঞ্জনের চরিত্র, অঞ্জনের সঙ্গে কাজ করা ইজ দ্য ইজিয়েস্ট থিং। অঞ্জনের চরিত্র হয়ে গেল। তারপরে ওরা দুজনে কি করে, where did they meet, how did they think that they are going to spend their lives together, এই সবগুলোর মধ্যে গেলে তারপরে না it becomes like জল ভাত। আর তুই যেটা বললি, তখন তো সেই ইয়ে ছিল, মানে ডিজিটাল তো ছিল না। তো তখন ওটা যদি রেডি থাকে, ডিরেক্টরের সব সুবিধা হয়, অ্যাক্টার্সদের সুবিধা হয়, প্রডিউসারের তো খুবই সুবিধা হয়। এখন তো অবশ্য ওসব নেই, তার জন্য অনেক ডিরেক্টরকে আমি দেখেছি প্রয়োজন নেই আর অনেক টেক নিচ্ছে, কেন জানি না। আমাদের ওই পুরনো অভ্যেসটা রয়ে গেছে বলে আমার আরো বেশি অস্বস্তি লাগে যে এত এক্সট্রা টেক আমি নেব কেন। না, যারা ডিজিটাল সময়ে এসেছে তাদের তো ওগুলো আগের কোনো নেই। তার জন্য কারণ আমার মনে হয় সেটাতে কি হয়, অ্যাক্টর অ্যাক্ট্রেস বা মানে অ্যাক্টার্স দে বিকাম টায়ার্ড, এবং সেই এক জিনিস কিন্তু প্রত্যেকবার তুমি পাবে না। এবং অনেক ক্ষেত্রেই হয়, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে হয় যে ফার্স্ট যেটা করেছে সেটাই কিন্তু সবচেয়ে ভালো, বিকজ সেটা ফ্রেশ, মানে পুরো জিনিসটা চিন্তা করাটা ফ্রেশ। কিন্তু অনেক সময় হয় যে ভুলভাল হয়ে যাচ্ছে বা কথা ভুলে গেছে, যেমন হতে পারে সেটা ক্যামেরার পেছনের মানুষটারও ভুল হতে পারে, ধর একটু ফোকাস সরে গেল, টেকনিক্যাল একটা টেকনিক্যাল অনেক কিছু টেকনিক্যালি হতে পারে। তো সেই কারণে আবার হয়। কিন্তু আমার ধারণা দোজ হু আর প্রিপেয়ার্ড, আই এম নট টকিং অ্যাবাউট জেনারেল, দোজ হু আর প্রিপেয়ার্ড, তাদের কিন্তু ওটার পেছনে একটা চিন্তা অনেক দিন আগে থেকে আছে, আজকে এই সিনটা হবে, এই শটটা নেওয়া হবে, দে নো। সো তখন ওরা স্বতঃস্ফূর্তভাবে যেটা করে, বারে বারে নিলে অনেক সময় সেটা হয় না আমার ধারণা। আবার দেয়ার আর অ্যাক্টার্স
আমি শুনেছি যারা মানে প্রথমটা হচ্ছে দে টেক ইট মানে অ্যাজ রিহার্সাল, মনিটর তো সবসময়ই হয়, রিহার্সাল নিয়ে ও নিজে মনে করে যে আমি 7-8টার পরে আই বি বেস্ট। না, এটা তো সত্যি যে 7-8 নম্বর টেকে গিয়ে যদি একজন একটা ঠিক টেকটা দেয়, তাহলে আমরা যারা সিনেমায় বা রিলে কাজ করেছি, রিল বলতে আমি বলেছি ফিল্ম রোলে, আমাদের সেলুলয়েড যখন ছিল, সেলুলয়েড যখন ছিল, প্রডিউসার তো পালিয়ে যাবে। হ্যাঁ তবে একটা মজা ছিল সেলুলয়েডে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা মিস করি এখন। আমি জানি না এটা এখনকার জেনারেশনের লোকে কতটা বুঝতে পারবে, তুমি বুঝতে পারবে, আমরা যারা কাজ করেছি তারা বুঝতে পারি। যেটা আমরা মনিটর করলাম, যে এটাকে একবার দুবার রিহার্সাল করে নিলাম, পজিশন চেক করে নিলাম, ইত্যাদি ইত্যাদি হলো। এবার আমরা টেকে যাব, আসল শটটা নেব। একটা ছিল হচ্ছে স্টার্ট সাউন্ড রোলিং, স্টার্ট ক্যামেরা রোলিং, ঠিক আছে। এবার একটা ক্র করে যে শব্দটা শুরু হয়ে যেত, এই শব্দটার কিন্তু একটা মাহাত্ম্য ছিল। পুরো সেটটা খুব মানে অ্যালার্ট হয়ে যেত, যে এই যে ক্যামেরার আওয়াজটা। আমার এখনো মাঝে মাঝে মনে হয় যে ডিজিটাল ক্যামেরাগুলো না, এই একটা যেরকম গাড়ির একটা আওয়াজ থাকে, এরকম একটা কোনো একটা আওয়াজ দিয়ে দেওয়া উচিত যে ক্যামেরা চলছে। তোর মতো ঠিক মনে হয় না, কিন্তু আই আন্ডারস্ট্যান্ড যে এটা যখন চলছে তখন এভরিবডি ইজ অ্যালার্ট। সেটা এখন ওই অ্যালার্টনেসটা একটু কমে গেছে বোধ হয়, আমি জানি না। মানে আমি এত বছর ধরে কাজ করে আমার এই একটা রিয়েলাইজেশন হয়েছে। বুদ্ধ তো করতেই চাইতেন না, উনি তো বোধহয় শেষ অবধি সেলুলয়েডেই করেছেন। এবং ওনার সিনেমাটোগ্রাফার পরের দিকে মানে অসীম বসু তো এখনো বলেন না ওইটা হয় না, ওই তাতে মনে হয় নিজে কিছু করছি। এখন তো কিরকম মানে মেশিনগুলোই করে দিচ্ছে। না, মেশিনগুলো অনেক কিছুই করে দেয়, অনেক কিছু করে দেয়, এবং ডেফিনেটলি তার অনেক 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 ভালো ভালো গুণ আছে, তা না হলে কেন সবাই ইউজ করবে। যেটা করতে পারে না সেটা হচ্ছে মেশিন, অভিনয়টা তো করতে পারে না। এবং পাশাপাশি মেশিন যেটা পারে না সেটা হচ্ছে মেশিন তো মেশিনটাকে ইউজ করার জন্য কিন্তু একটা মানুষ তাই না, এইটা হচ্ছে আসল জায়গাটা। তো এবার আমি ওই প্রসঙ্গে আসি। তুমি যখন বুদ্ধদেব দাশগুপ্তর কথা বললেই, তুমি তো বুদ্ধদেব দাশগুপ্তর সাথেও কাজ করেছো। বুদ্ধর এটা ছিল ও বাবা সোহাগকে ডাকো, কারণ হয়তো কেউ, আমি নামটা ভুলে গেছি, যেখানে ইন্দ্রনীল সেনগুপ্ত প্রথম এলো বাংলা সিনেমায়। তো সে তখন ইন্দ্রনীলকে নিয়ে হি ওয়াজ হ্যাভিং আ বিট অফ আ প্রবলেম আর কি। ইন্দ্রনীল প্রথম কথা, তার আগে হিন্দি সিনেমা বোধহয় করেনি, ওয়াজ ইন সিরিয়াল, তারপরে এসছে একটা বাংলা ছবি করতে। তো সেখানে তো ইন্দ্রনীল ওর খাচ্ছে, পুরো ব্যাপারটাই অন্যরকম। সেখানে তার জন্যে ওরও যতটা পারফর্ম করতে পারে অতটা হচ্ছিল না ঠিকঠাক। So I was called, so I went, and then after that it was smooth. আর বুদ্ধ বলতেন সোহাগের কাছে একটা পিল আছে, খাইয়ে দেয়, তারপরে সবাই বল অভিনয় করে, সেটা একটা। তারপরে আরেকটা করেছিলাম বুদ্ধ, ওই ছবিটা আমার দুর্দান্ত লেগেছিল, টোপ। তার মধ্যে ওই মাদারি খেলার একটা মেয়ে ছিল না, তারও কিছুটা রোল ছিল। তো সে তাকে, তার না কোনো এটা ইচ্ছেই নেই এটা করার, ওর ওই দড়িতে করবে এটাই, ও শিখবার কোনো শখ নেই। তারপরে আবার হিন্দি বলে, তো আমার যা হিন্দি তাই দিয়ে তো বোঝাবার চেষ্টা করছি। একদিন দেখলাম কি, ওকে কে একটা চকলেট দিল, মুখটা না একেবারে এরকম হয়ে গেল, ব্যাস। চকলেট পেলে তোমার যেটা হয় সেটা এই সিনে, আর চকলেট না পেলে যেটা হয় সেটা ওই সিনে। এইভাবে বুঝিয়ে বুঝিয়ে তাকে নিয়ে গেছে। শি ডিড ওয়েল আফটার দ্যাট। হ্যাঁ, আমি সেটা বুদ্ধবাবুর কাছেই শুনেছি সেই সময়, না সোহাগ সেন থাকলে খুব সুবিধা হয়, মানে এটা আমাকে বলেছিল। মানে আমি তো, আমাকে জিজ্ঞেস করেছিল তো অভিনয়ের ব্যাপারে, যখন এই যে এক যে আছে কন্যা, তারপরে নীল নির্জনে, অভিনয় তো তুমি পারো না, করাও কি করে? না, এখানে একটা ব্যাপার আছে। তখন বুদ্ধও তো পারেন, আমি বলেছিলাম আপনি যেমন পারেন না আমিও পারি না। গৌতমদা যেমন কিছুটা পারে, গৌতমদাকে তো ইনফ্যাক্ট গৌতম ঘোষকে আমি তো, কারণ গৌতম ইজ অ্যান অ্যাক্টর অলসো, ইনফ্যাক্ট বুদ্ধদেব দাশগুপ্তরই তো একটা ছবিতে গৃহযুদ্ধতে তো গৌতম দাসেরই সব থেকে বড় রোল, মানে ওই সময়ের কথা বলছি আর কি। তোমাকে সবাই থিয়েটার মেকার, থিয়েটার অ্যাক্টর এবং পাশাপাশি সিনেমা
বা এই অভিনয় মেন্টরশিপ করানো, মানে অভিনয় ওয়ার্কশপ, এই হিসেবেই লোকে মানুষ চেনে, বেশি জানে। মাঝে মাঝে হঠাৎ করে তুমি কিছু কিছু সিনেমায় অ্যাপিয়ার করে থাকো। এই এক্সপিরিয়েন্সটা তোমার কেমন লাগে? ধরো একটা এক্সপিরিয়েন্স আমি তোমাকে জিজ্ঞেস করবো, সব চরিত্র কাল্পনিক, আর একটা হচ্ছে প্রেমেন্দ্র বিকাশ চাকির ইদানিং কালের একটা ছবি লাভ, কি জানি, লাভ ম্যারেজ। হ্যাঁ, এই পুরো ব্যাপারটা তোমার মানে এটা কিরম লাগে? আমার তো সবটাই চ্যালেঞ্জিং লাগে। অ্যান্ড অ্যাকচুয়ালি আরেকটা কথা বলে রাখি, ফর অ্যাক্টার্স, ইফ ইউ স্টপ চ্যালেঞ্জিং ইয়োর সেলফ, ইউ আর গন। ইউ হ্যাভ টু চ্যালেঞ্জ ইয়োর সেলফ অল দ্য টাইম। এবং তা না হলে তো তুমি এক ধরনের জিনিস করে যাবে, হোয়াট ইউ আর। তুমি কমফর্ট জোন থেকে বেরোতে হবে, কমফর্ট জোনে কনস্ট্যান্টলি থাকলে চলবে না। এই আমাদের এমনি ওয়ার্কশপেও দ্যাটস হোয়াট উই ট্রাই টু ডু। অ্যান্ড দেন তাহলে আরও নিজেদেরকে চিনতে পারে। ঋতু যখন আমাকে এটা বলেছিল, আর তখন কি ইরাদি বেঁচে ছিলেন? হ্যাঁ, ইরাদি বলেছিলেন সোহাগকে দিয়ে কাজের লোক করাবি, খুব হয়েছিলেন। কিন্তু ঋতু, আমি বললাম ঠিক আছে, তো আমি শুনলাম। তারপরে আমার চরিত্রটার নাম ছিল নন্দরমা। জয়ের একটা কবিতা নন্দরমা, এইটা ছিল, সেটাও আমি তখন আমাকে বললো কি রে করবি? আমি বললাম তুই কবিতাটা রাখবি, আমি তাহলে করব। বললো রাখবো না। আমার আর ওই যে একটু বাঙাল টানে কথা বলেছিলাম, ওইটা কিন্তু আমি বলেছিলাম ঋতুকে, যে বিকজ ও তো ও পারে, চলে এসছে অনেকদিন, কিছু তো থেকে যায়। মানে আমার কাকাই যেরকম বাসা বলতেন, বাড়ির বদলে বাসা, তো উনি তো এখানকার মানে পশ্চিমবঙ্গের যেটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ সেটাই বলতেন, কিন্তু এই কয়েকটা এসে যায় আর একটা টান আছে, যেই টানটা কিন্তু টেকস আ লং টাইম টু ডিসঅ্যাপিয়ার। তো বলেছিলাম ওটা হলে আমার মনে হচ্ছিল তাহলে আর একটু চ্যালেঞ্জিং হয়, আর একটু ইন্টারেস্টিং হয়, এইভাবে করতে। মানে আর তোকে একটা কথা বলি, আমার খুব আরাম লেগেছিল, আই টেল ইউ ওয়াই। নিজে যদি তুমি ডিরেক্ট করছো, নিজে থিয়েটার করছো, সেই নিটি গ্রিটি সব তোমাকে ভাবতে হবে, এখানে কিচ্ছু ভাবতে হচ্ছে না। তুমি চুপচাপ তোমার ঘরে বসে আছো। আর আমি কত যে বই বাকি ছিল পড়ে ফেলেছিলাম তার মধ্যে। তারপরে যখন আসে বলতে, তখন স্ক্রিপ্টটা নিয়ে একটু ভেবে চিনতে করা। আর আই অলওয়েজ ডিপেন্ডেড, অত ওরা হয়তো করতো না, কিন্তু আমার মনে হয় একজন ডিরেক্টর যেটা বলছে সেটাই ঠিক, কারণ তার ভিশনটা আছে। আমাদের নানান একটা স্ক্রিপ্ট তুই পড়লি, আমি পড়লাম, তোর এক ধরনের চিন্তা হতে পারে, আমার আরেক ধরনের হতে পারে, কিন্তু এই কতগুলো ধরন নিয়ে তো খুব মুশকিলে পড়বো। তার জন্যে ইটস বেস্ট টু থিঙ্ক যে ডিরেক্টর যেটা ভাবছে সেটা। হ্যাঁ, তুমি মাঝে মাঝে হয়তো you might not agree, then you can have a talk with the director if the director is মানে accessible sort. তো তা না হলে it's best to go according to the director. বাঙাল প্রসঙ্গে আমি বলি যে ওই ছবিটায় তুমি ইউজ করেছিলে একটা বাঙাল টান, আর তুমি ওই লাভ ম্যারেজে কমপ্লিট একটা বাঙাল বলেছিলে। না, কমপ্লিট বাঙাল নয়। না, আরেকটা বাঙাল আমি করেছি, হচ্ছে টনির ছবি। ও হ্যাঁ, টনির ছবি, হ্যাঁ, বুনোহাস। তাতে এর মা করেছিলাম, সেটা অনিরুদ্ধ রায়চৌধুরী বলে রাখলাম, কারণ আবার ওই আমাদের অনেক সময় কথা বলবার সময় আপনারা বুঝতে পারবেন না যে আমাদের সিনেমাতে অনেক সময় আমরা শুধু ডাক নাম ধরেই ডাকি আর কি। আমার তো সোহাগ তো ডাক নাম। তোমার ডাক নাম নাকি এটা? তোমার তো স্ক্রিনেও তো নাম যায় সোহাগ সেন, আমিও তো তাই দিয়েছি। না, সেটাই থাকে, সেটাই হয়েছে। আমার ভালো নাম জয়া, তাই কেউ ডাকে না। স্কুলের বন্ধুরা একটু ডাকতো। তারপর যখন কলেজে গেলাম, তখন রিনা আর আমি দুজনেই একসঙ্গে, তো আমি ওকে রিনা ডাকি, ও আমাকে সোহাগ ডাকে। কলেজের বন্ধুরা কিন্তু সবাই তাই, রিনা আর সোহাগ। সেই থেকে সোহাগটা হয়েই গেল। অ্যাকচুয়ালি সোহাগটা কি করে হলো হচ্ছে, চিদানন্দ দাশগুপ্তর প্রথম ছবি করেছিলাম, তখনকার দিনে এখনো হয় যে ছবি স্টিল বেরোয়, নিচে লেখা টেখা থাকে। তো তখন জয়া ভট্টাচার্য, সাউন্ডিং অড বোধহয় টু হিম, সেটা আচ্ছা শোন, সোহাগ সেন যদি লেখা হয় শুনতে অনেক ভালো লাগে, তো তাতে পিনাকি মানে আমার বর আপত্তি করবে না, মনে হয় না, করে উনি। তো সেই থেকে সোহাগ সেন হয়ে গেল। তা না হলে একটা অদ্ভুত নাম ছিল, জয়া ভট্টাচার্য। নাম তো নামই, গোলাপ যে নামেই ডাকো সে তো সোহাগ সেনই থাকবে, তাই না?
আমি তোমাকে তাহলে এই জিনিসটা জিজ্ঞেস করি, তুমি বাঙাল যে টানটা এনেছিলে, এই যে বাঙালটা, তুমি অরিজিনালি বাঙাল কি? আমি তো বাঙাল, হ্যাঁ, কিন্তু কোনোদিন বাঙাল ভাষায় আমাদের বাড়িতে কথা হয়নি, কোনোদিন না। আমার একটা জিনিস মনে হয়েছিল, আমি তোমার এই টনির ছবিটার কথা মনে পড়ায় আমি বললাম যে তোমার বাঙাল বলার মধ্যে একটা কোথাও পুরোপুরি বাঙাল হচ্ছে না টাইপের আমার মনে হয়। সেটা কিন্তু আমি ঋতুর ছবিতে ইচ্ছে করেই করেছিলাম, যে বহুদিন আগে চলে এসছে, সেটা ছিল না যে কাটা তারে নামটাও চলে গেছে, নন্দর মা ছাড়া তাকে কেউ কিছু ভাবে না। তো সেই জন্য আমি বলেছিলাম এটাতেও তো মানে অনেক আমার দু একজন বন্ধু ছিল যারা কিন্তু কিছুদিন আগে অব্দি বাঙাল বলতো, কিন্তু তারাও এই এতদিন এপারে এসে তাদের মধ্যেও কিছুটা এদেশিটা তাই আমার কানে যেটা আছে সেটা হচ্ছে ওটা, সেটা আমি তো আর ঢাকায় বসে থেকে এটা শিখিনি। আর কিন্তু আমার বাঙাল বলাটা আমার খুব অসুবিধে হয় না, খুব অসুবিধে হয় না, সেটা আমি দেখেছি, ন্যাচারালি এসে যায়। তো সেটা ওইখানে দুটো বাঙাল ডিফারেন্স ছিল, ইউর রাইট। ওইটাতে ছিল একটা ছোঁয়া চলছে, আর এটাতে বাঙাল ভাষাই বলছে। এবং এই বাঙাল ভাষাটা হচ্ছে যেই ভাষাটা অনেকে চলে আসার পর যে ভাষাটা মানে এখানে বসে যেটা হয়েছে আর কি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি কি বলছো। তুমি অ্যাজ আ ডিরেক্টর স্টেজে, মানে এটা তো আমি জানি যে কত লোক তোমাকে গুরু মানে অ্যাজ আ ডিরেক্টর, মানে হ্যাঁ সত্যি মানে আমি যখন এটা বাবা সোহাগদি, মানে একটা অদ্ভুত আছে অ্যাবাউট ইয়োর থিয়েটার্স। এবার এইখানে একটা জিনিস আমি তোমায় জিজ্ঞেস করি, তোমার কোনোদিন মনে হয়নি যে তুমি একটা সিনেমা ডিরেক্ট করবে? হয়েছিল মনে। সবচেয়ে মজার ব্যাপার, একবার আমার কাছে আমার চেনা একজনের থ্রু দিয়ে দুজন এলো যে ওরা ফিল্ম বানাতে চায় আর আমি যদি করি। আমি একটা স্ক্রিপ্টও লিখে ফেললাম, সব কিছু মানে এগোচ্ছে, আমি মানে তাতে কঙ্কনা, যিশু, ইন্দ্রনীল এই তিনজনকে কাস্ট করলাম। আস্তে আস্তে যেটা বুঝতে পারলাম যে ওদের সিনেমা বানানোর প্রথম কথা কোনো এক্সপিরিয়েন্স নেই, অ্যাবসলিউটলি, সেটা সবার থাকে না সব সময়, কিন্তু তাদের অনেক কিছু বলার আছে, মানে না এটা নিতে হয়। আস্তে আস্তে ওটা আরম্ভ হলো, তখন আমি ভাবলাম এই বয়সে গিয়ে একটা সিনেমা করবো, তার মধ্যে আবার এদের কথা শুনতে হবে, দরকার নেই। আমি বলে দিলাম তোমাদের দ্বারা হবে না সিনেমা, আলুর ব্যবসা করো, ফিনিশ। সেখানে আমার সিনেমা করা শেষ, আর হয়নি। শর্ট ফিল্ম ডিরেক্ট করেছি। তাছাড়া আমি বলছি তোকে, চ্যানেল 8 বলে একটা ছিল না, চ্যানেল 8 একটা ইয়ে ছিল, স্লট ছিল 6 দিন না 5 দিনের, হ্যাঁ ওরকম, সেরকম একটা আমারই লেখা আমি ডিরেক্ট করেছিলাম। সেটা পরে ওরা না জোড়া দিয়ে একটা ছবি বানিয়েছিল, সেটা অনেকবার চ্যানেল 8-এ দেখিয়েছে। আমার কখনো ধাক্কা টাক্কা খাইনি, মানে আসলে এত দেখেছি, নিশ্চয়ই সব কিছু পারি না, অনেক কিছু চিন্তা করতে হয়। আমাকে একজন জিজ্ঞেস করেছিল তুমি লেন্স বোঝো? আমি বললাম কিছুটা তো আমি বুঝি, কারণ তা না হলে আমি অভিনয়টা করাবো কি করে, অতএব আমি বুঝি। কিন্তু ওই অবধি একটা ছোট ছবি, হয়তো আবার একটা ছোট ছবি করব। ছোট ছবিটা তুই দেখিসনি না? ইউটিউবে আছে, দ্য সরো অফ লাভ, নামটাই দ্য সরো অফ লাভ, ইয়েটসের কবিতাটার নামেই। এটা ওই কোভিডের সময় লাভ, সেটা, অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি অফ হোমোসেক্সুয়ালস। তো সেটা তুই যদি দেখে নিস তাহলে। আর এই আবার হয়তো ছোট ছবি করব, আর এখন 80 বছর বয়সে নতুন সিনেমা আরম্ভ করবো, ওটা মানেটা না। কিন্তু অনেকে তো ক্লিন্ট ইস্টউড তো ছবি করলো কত, এটা 95 বছর, সে তো কবে থেকে করতে এসছে, 95 বছর বয়সে না, তার আগে থেকে করছে। 95 বোধহয় এখন তার বয়স না। তাছাড়া ছবি করার তো এখানে চান্সই কম, মানে আস্তে আস্তে যেটা হলো, মানে কেউ একটা আমি করতে চাই তাই কে টাকা দেবে? টাকা তো প্রথম কথা ইভেন ভেরি এস্টাবলিশড ডিরেক্টরসরাও পাচ্ছেন না। এই অত গন্ডগোলের মধ্যে যেতে আমার আর ইচ্ছা করে না, তাই করিনি। ইচ্ছে ছিল, এটা নেই তা না, ইচ্ছে ডেফিনেটলি ছিল। এবং আই এনজয়েড মাই সেলফ ওয়েন আই ডিড, ওটার নাম ছিল কর্কট রাশি, সেটা আই এনজয়েড ওয়েন আই ডিড দ্যাট। আই এনজয় দি সরো অফ লাভ,
আরও ছোটোখাটো জিনিস আমি করেছি, কিন্তু ফুল ইয়ে করিনি কখনো অতটা। মানে তার জন্যে যে উদ্যোগটা লাগে, সেই উদ্যোগটা বোধহয় আমার নেই। আমার তাই প্রচুর ধারণা। লোকের সাথে কথা বলতে হয়। হ্যাঁ, প্রচুর লোকের সঙ্গে কথা বল। ওই যে দুজন নিজে নিজে এলো, একটা স্ক্রিপ্ট কিন্তু লিখেও ফেললাম। তারপরে আমি বুঝতে পারলাম যে এরা সিনেমার তো কোনো কিছুই বোঝে না, দি মাস্ট হ্যাভ মেড আ লট অফ মানি, অ্যান্ড সো মানে ওদেরকেও নিতে হবে, এরকম সব জিনিস আরম্ভ হলো। আর আমি যাকে চাই অ্যাজ মাই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাকে নেবে না, এসব যখন আরম্ভ হলো আমি বললাম দরকার নেই। আর মানে তারপর একটা আরম্ভ করব, শেষ হবে না, ওর মধ্যে আমি ঢুকতে চাইনি, হয়নি। থিয়েটারও তোমার আস্তে আস্তে কমে গেল, বা এটা শুধু বয়সের কারণে তো নিশ্চয়ই নয়? না না, একদমই না। কমে গেল মানে কম শোজ হয়, কাজটা কিছু কম হয় না, কম শোজ হয়। আই উইল টেল ইউ ওয়াই, বিকজ আমি আজকাল পাই না, হল পাই না। হলের প্রবলেম। গভর্নমেন্ট হল তো দিতেই চায় না, অতি 3 মাস আগে থেকে বলতে হয়। তবে একবার আমি একদিন পেয়েছিলাম, আমি সোজা গেছিলাম ওদের ইয়েতে, যে কী ব্যাপার রোববারগুলো আমি পাই না কেন, আমি খারাপ করি তো থিয়েটার করি। তখন একটু চমকে টমকে গিয়ে পরের বার এটা রোববার দিয়েছিল, কিন্তু এমনিতে দেয় না। মানে হল পাওয়াটাই ভীষণ মুশকিল, হল পাওয়ার। তা না হলে আমার কাজ কিছু কম হয় না, অনেক। যেরকম দশ বোধ হয় আমি 30টা শো করেছি, আর যে সময় 30টা শো করেছি, অন্য সময় হলে বাই দ্যাট টাইম 50টা শো হয়ে যেত। কিন্তু আমি ওইটা একটা প্রবলেম, ভীষণ প্রবলেম। সব জায়গায় কিরম জানি একটা উৎকট ব্যাপার হয়েছে। মানে একাডেমি তো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই। নাট্য একাডেমি, নাট্য একাডেমি না, একাডেমি অফ ফাইন আর্টস। হ্যাঁ, নাট্য একাডেমির সঙ্গে আমার ওদের যে একটা অ্যানুয়াল হয় ফেস্টিভ্যাল, তখন ডাকে, করি। আর আমার আর ওদের সঙ্গে যোগাযোগ, আমার এই সব জায়গায় যোগাযোগগুলো অ্যাকচুয়ালি কিছুটা দোষ আমারও বলতে পারিস। আমি ঠিক কিছুতেই পারি না নিজেকে করতে, মানে ফ্রন্টে এনে আমি কত ভালো করছি, এসে দেখো, এটা আমার মধ্যে নেই। মধ্যে নেই না, তোমার ডিগনিটিতে বাধে, এটা বলো তো। মধ্যে নেই মানে ডিগনিটি বাধে বলেই বোধ হয়। মানে আমি ভাবতেও পারি না, মানে সেটা করবো যেটা ভাবতেও পারি না। এটা এখন এই সময় দাঁড়িয়ে দ্যাটস নট আ ভার্চু, ইটস এ ভাইস। কারণ এই সময় সত্যি কথা নিজেকে যতটা দেখানো যায় তাতে ততটা সুবিধে হয়। কিন্তু এই যে আমি একটা তোকে বলি, একটা ইংরেজি ট্রান্সলেশন অফ শেষের কবিতা, একটা প্লে রিডিং করালাম, লোকেদের খুবই ভালো লেগেছে। তো সেটার জন্যে, সেটার অ্যাকচুয়ালি হু গট মি ইনটু ইট ইজ সুজয়ের এসপিসি ক্রাফট, আর আরেকজন কি 2 এন্টারটেইনমেন্ট, তারা এটা করছিল। তো সুজয় আমাকে ওয়ান্টেড মি টু ডিরেক্ট অ্যান্ড প্লে যোগমায়া। মানে আমি যদি ডিরেক্ট করি, যোগমায়া এটা প্লে করলেই হলো। তখন ও যে কতগুলো তার আগে ইভেন্ট করলো, যে যাতে এটা প্রমোট, ইজ মানে প্রথম কথা চিন্তা খুব ভালো ওর আসে, অ্যান্ড হি হ্যাজ আ ওয়ান্ডারফুল নেটওয়ার্কিং। হি ইজ মানে আজকালকার ছেলে, অ্যাবসলিউটলি, এই সেঞ্চুরি। এবং আমি রেগে যাই মাঝে মাঝে, এত আমি পারবো না, কিন্তু অস্বস্তি লাগে। সেটা আমি বলছি যে, কিন্তু সেটা করা এখন খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। আমার হয়নি, আর আমি ভাবি না যে আর কি করব। তবে তুই যে বলছিস কাজ কমে গেছে, কাজ কিন্তু কমেনি, কাজ কিন্তু পুরো। নতুন নাটক, সেটা নিয়ে একটু বলো। নতুন নাটক নিয়ে আমার ওতে 2জন হচ্ছে রাইট নাও। আমি অতটা মানে অনেকগুলো নাটক পড়ছি, অতএব এখনো খুব একটা ঠিক করিনি কোনটা করব, কিন্তু একটা যেটা মানে হয়। তারপরে এখন গভর্নমেন্ট চেঞ্জে বুঝতেও পারছি না, অতটা খেটে খুঁটেটাও বন্ধ হয়ে গেলে লাভটা কি। তো সেই সব আর আমি ওই করতে পারবো না। মানে আমার নাটকগুলোর মধ্যে সবসময় সেরিব্রালটাই বেশি, কিন্তু দের ইজ অলওয়েজ সামথিং টু সে উইচ হ্যাজ আ পলিটিক্যাল একটা খুব আন্ডারলাইন থাকে সব সময়। তো সেই জন্যেই
যেটা তোকে বলছি দেখতে, সেটাতে খুব মৃদু হবে না, ওটা মানে ভীতি। হ্যাঁ, ওটা চেকভ বলছি, ব্রেক্টের একটা ইয়ে আছে, অনেকগুলো কালেকশন আছে ছোট ছোট ইয়ে, সেগুলো প্লেস, সেগুলো নট ব্রেক্ট লাইক প্লেস, দে আর সিম্পল স্ট্রেট ইয়ে স্ট্রেট প্লেস, অ্যাবসলিউটলি রিয়ালিস্টিক প্লেস। সেটা হচ্ছে যে ইন দ্য ওয়ার্ল্ড অফ থার্ড রাইখ যারা ডিরেক্টলি ওটার সঙ্গে কানেক্টেড ছিল না, তারাও কিভাবে আফটার মাথ অফ ইট তাদের জীবনটাও কিরমভাবে চেঞ্জ করে দিচ্ছিল। ওখানে জুইশ ওয়াইফ আর ইনফর্মার, এই দুটো নাটক আমি একসঙ্গে করে, দুটো ফ্যামিলিকে চেনে, বাট এক একজন এক একটা প্রবলেম উপর থেকে চাপানো সেটা আছে। সেটা ওটার মধ্যে একটু মোটামুটি ডিরেক্টলি বলা আছে, কিন্তু সব জায়গায় ধসও যেরকম, কিন্তু ধস ইজ আ মডার্ন ডে ফেয়ারি টেল, মানে এরকম হয় কিন্তু ওটা টার্কিশ নাটক, খুব ভালো লেগেছিল। এই কাজ চলছে, কাজ চলছে, ওয়ার্কশপিং চলছে, এগুলো সব চলে, কোনোটাই বন্ধ হয়নি। আর তোমার এখন তো কিছু স্টুডেন্টরাও তোমাকে হেল্প করে, মানে যারা তোমার সাথে দীর্ঘদিন ধরে অ্যাসোসিয়েট রয়েছে। একজনই খুবই হেল্প করে, আমার সঙ্গে 30 বছর আছে, কৌশিক, ইজ এ সলিড। আর ওর চাকরি ছেড়ে দিয়েছিল থিয়েটার করবে বলেই, এবং ও যে কি স্কুলটা, ইন্টারন্যাশনাল স্কুলে থিয়েটার পড়ায়, মানে হি কুড হ্যাভ মেড আ লট অফ মানি ডুইং, আর ওকে সব জায়গা থেকে ডাকে বিকজ হি সো গুড। বাচ্চাদেরকেও হ্যান্ডেল করতে পারে দারুণ ভালো, কারণ স্কুলে, আর তাছাড়া হি হ্যাজ ইট, অ্যান্ড হি ইজ হিমসেলফ অলসো কোয়াইট ম্যাচিওর অ্যাক্টর অ্যান্ড ম্যাচিওর ডিরেক্টর। ও দুটো ডিরেক্ট করেছে, আমি পারিনি বলে। ওরগুলো একেবারে ডিরেক্টলি পলিটিক্যাল হয়ে যায়, মানে হি টক্স অ্যাবাউট করাপশন, হি টক্স অ্যাবাউট দ্য ইলস অফ ওয়ার, এইসব নিয়ে কাজ করে, ভালো কাজ করে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সোহাগদি। অনেকদিন বাদে তোমার সাথে আড্ডা, আজকাল অনেক কমে গেছে, আমার যাওয়াও কমে গেছে বিভিন্ন জায়গায়, যেতে ইচ্ছেও করে না, আমি তোমার সোজাসুজি বলছি। হ্যাঁ, আমারও ঠিক তাই। আগে তো প্রচুর নানান জায়গায় দেখা হতো, কত আড্ডা হতো, এখন কমে গেছে, আড্ডাটা এখানেই হলো, এবং আমরা আশা করছি আড্ডা আবার কন্টিনিউ করবে, চলবে। আর ভালো থেকো, শরীরটা ঠিক রেখো। হ্যাঁ, না কি করবো, পড়ে টরে গেলে ওটা কি আমার দোষ? ঠিক আছে, তাই বলছি, একটু শরীরটা ঠিক রেখো, ট্রাই টু বি। হ্যাঁ, এন্ড আমরা আজকের মতো পডকাস্ট এখানেই শেষ করছি। আরেকবার ধন্যবাদ জানালাম তোমায়। তুইও খুব ভালো থাকবি। থ্যাংক ইউ। নমস্কার। দেখতে থাকুন আমাদের মুখে মুখে পরের এপিসোড। এই এপিসোড কেমন লাগলো আপনারা জানাবেন। পরের এপিসোডে আবার দেখা হবে আগামী সপ্তাহে।